নমস্কার সুপ্রিয় শিক্ষার্থীরা, ডিজি স্যারের ক্লাসে আজ তোমাদের স্বাগত। আজকে আমরা আলোচনা করব একটা বিতর্কিত বিষয় নিয়ে, যেটি হচ্ছে কাশ্মীর সমস্যা কি এবং কেনই বা ভারতের সঙ্গে পাকিস্তানের দীর্ঘদিনের একটা বিবাদ চলছে। তো বন্ধুরা, আজকে আলোচনা শুরু করার আগে আমি অনুরোধ করব, যারা শিক্ষার্থী তারা অবশ্যই ভিডিওটি দেখবেন, এবং যারা শিক্ষার্থীর বাইরে সাধারণ ভারতীয় নাগরিক, আমি তাদেরকে অনুরোধ করব নিজের দেশ সম্পর্কে, দেশের ইতিহাস সম্পর্কে অবগত হওয়ার জন্য আমি আহ্বান করব। আপনারাও প্লিজ ভিডিওটি দেখুন, নিজের দেশের ইতিহাস সম্পর্কে ধারণা প্রাপ্ত হন। তো আলোচনার সঙ্গে আরেকটি কথা আমি আপনাদেরকে বলবো, যেটি হচ্ছে আমরা যে টপিকসটি নিয়ে আলোচনা করছি, অর্থাৎ ক্রাইসিস অফ কাশ্মীর বা কাশ্মীর সমস্যা, এই বিষয়টি ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সামিনেশন, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনস এক্সামিনেশন, অ্যানি কম্পিটিটিভ এক্সামিনেশন, বাংলাদেশ বিসিএস, আসাম সিভিল সার্ভিস এবং আমাদের ইন্ডিয়ান যে সমস্ত রিজিওনাল সিভিল সার্ভিস এক্সামিনেশনগুলো স্টেট গভর্নমেন্ট কন্ডাক্ট করে, তাদের পরীক্ষাতেও কাশ্মীর সমস্যা অত্যন্ত একটা রিলেভেন্ট ইস্যু। এবং এই বিষয়টি থেকে আমরা বেশ কিছু শর্ট কোশ্চেন বা এমসিকিউ কোশ্চেন জানতে পারবো, যেটা ভীষণভাবে ছাত্রছাত্রী, চাকরি প্রার্থী এবং সাধারণ নাগরিকের বিশেষ সহায়ক হবে। তো আলোচনা শুরুর আগে আমি তোমাদেরকে বলে দিই, এটা আমাদের ভারত পাকিস্তান, তার একটা ম্যাপ আমি আজকে তোমাদের জন্য তৈরি করেছি। এটি পাকিস্তান, এটি ভারত, এটি ইসলামাবাদ, এটি দিল্লি, এটি নেপাল, এটি ভুটান, এটি বাংলাদেশ, এই জায়গাটাতে আছে ওয়েস্ট বেঙ্গল, কলকাতার অবস্থান, এটি সাউথ ইন্ডিয়া, এটি আরব সাগর, এই জায়গাতে আছে বঙ্গোপসাগর, এখানে আছে আফগানিস্তান। আমরা প্রাথমিক একটা কনসেপ্ট, প্রাথমিক একটা ধারণা এই ম্যাপ থেকে পেলাম, এবং আমি এই ম্যাপের বিভিন্ন জায়গাগুলিকে সময় সময় তোমাদেরকে আমি বুঝিয়ে দেবো। কিন্তু প্লিজ তোমরা কেউ ভিডিওটি সুসম্পন্ন না করে যাবেন না, কারণ এটি একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের প্রত্যেকের অবশ্যই জানা দরকার। আলোচনা শুরুর আগে আমি কিছু তথ্য আপনাদের দিয়ে দিই। 1947 সালে 15ই আগস্ট ভারত স্বাধীনতা প্রাককালে প্রায় 601টি দেশীয় রাজ্য ছিল, অর্থাৎ কাশ্মীরও কিন্তু একটি দেশীয় রাজ্য ছিল। এই দেশীয় রাজ্যগুলির উপরে ইংরেজ সরকারের বিভিন্ন রকমের নিয়ন্ত্রণ ছিল, এবং এই দেশীয় রাজ্যগুলির সঙ্গে ইংরেজদের বিভিন্ন রকমের চুক্তিও ছিল। কিন্তু 1946 সালের 16ই মে যখন মন্ত্রী মিশন ভারতে আসে, এই 46 সালের 16ই মে মন্ত্রী মিশন ঘোষণা করে যে যখন ভারত ও পাকিস্তান নামে দুটো রাষ্ট্রের সৃষ্টি হবে, স্বাধীনতা দেওয়া হবে দুটো রাষ্ট্রকে, তখন দেশীয় রাজ্যগুলির উপর থেকে ব্রিটিশ সরকারের সার্বভৌম কর্তৃত্বের অবসান ঘটবে, এবং দেশীয় রাজ্যগুলিকে তখন নিজেদের ভাগ্য নির্ধারণ করতে হবে, সুনিশ্চিত করতে হবে তাদের অবস্থান। ঠিক এর পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি 1947 সালের 14ই জুলাইয়ের দ্য ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট অফ 1947, আমি আপনাদেরকে ফেরও বলছি, 1947 সালের 14ই জুলাইয়ের দ্য ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট অফ 1947, এই অ্যাক্টে কিন্তু বলা হলো যে ভারতকে যখন স্বাধীনতা দেয়া হবে, ঠিক সেই সময় দেশীয় রাজ্যগুলির উপর থেকেও ইংরেজ সরকারের যে কর্তৃত্বের অবসান লুপ্ত করা হবে। তখন দেশীয় রাজ্যগুলিকে হয় স্বাধীন অস্তিত্ব বজায় রাখতে হবে, স্বাধীন রাষ্ট্র হিসাবে, নতুবা তাদেরকে ভারত অথবা পাকিস্তান যে কোনো একটি রাষ্ট্রে যোগদান করতে হবে। কিন্তু সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা খেয়াল করবে
দ্য ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট অফ 1947, এই অ্যাক্টে কিন্তু ব্রিটিশ সরকার কাশ্মীর, হায়দ্রাবাদ, গোয়া, এই যে দেশীয় রাজ্যগুলি ছিল ভারতের সঙ্গে, এই দেশীয় রাজ্যগুলির ভবিষ্যৎ কিন্তু স্পষ্ট করে বলেনি, অনেকটা ইনকমপ্লিট স্পিচের মতন ছিল। কিন্তু এই যে বিল বা এই যে আইন ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947, এটি নিয়ে যখন আলোচনা চলছে ইংল্যান্ডে বা ইংল্যান্ডের পার্লামেন্টে, তখন আমরা দেখতে পাচ্ছি ইংল্যান্ডের অ্যাটর্নি জেনারেল স্যার হার্টলে সোক্রুস এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লেমেন্ট এটলি, তাদের কিন্তু একটা ইন্টারেস্টিং রোল ছিল। অর্থাৎ ব্রিটিশ অ্যাটর্নি জেনারেল এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী তারা বললেন যে ভারতের স্বাধীনতার পরে আমরা কিন্তু ভারতের যে দেশীয় রাজ্যগুলির স্বাধীন অস্তিত্ব, এটিকে কিন্তু আমরা অ্যাপ্রুভ করব না, এবং পাকিস্তান ও ভারত নামে দুটি সার্বভৌম রাষ্ট্রের মাঝখানে ক্ষুদ্র ক্ষুদ্র দেশীয় রাজ্যগুলি একক অস্তিত্ব বজায় রাখবে, এটা একটা তাদের জন্য সমস্যা। তাই তারাও কিন্তু চেয়েছিলেন যে পাকিস্তান বা ভারত এই দুটির সঙ্গে কাশ্মীর, হায়দ্রাবাদ, জুনাগড় বা গোয়ার মতো দেশীয় রাজ্যগুলি যাতে সংযুক্ত হয়ে যায়। তো আমরা এই পর্যন্ত আলোচনা করবার পরে এবারে আমরা মূল আলোচনাতে আসছি, যেখানে কাশ্মীর সমস্যা কি, কেন সমস্যা, কেন দুই দেশের মধ্যে এত বিভেদ, কেন দুই দেশের মধ্যে এত টেনশন, এত উত্তেজনা, সেটা আমরা প্রবেশ করছি। 1947 সালে আমাদের ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল, যাকে আমরা ইতিহাসে আয়রন ম্যান হিসাবে চিনি। সর্দার বল্লভভাই প্যাটেল জার্মানির রাষ্ট্রনায়ক বিসমার্কের থেকে কোনো অংশে কম কূটনীতিবিদ ছিলেন না। সর্দার বল্লভভাই প্যাটেল 1947 সালে তিনি ভারত সরকারের সহযোগিতা এবং ভারত সরকারের পূর্ণ নেতৃত্বে ভারতীয় দেশীয় রাজ্য দপ্তর নামে একটি পৃথক দপ্তর প্রতিষ্ঠা করেন, এবং তার প্রধান সচিব ছিলেন, অর্থাৎ স্বরাষ্ট্র সচিব ছিলেন বিশিষ্ট কূটনীতিবিদ ভিপি মেনন। এবং এই 47 সালের জুলাইয়ের দিকেই আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল তিনি 40 দিন ধরে, টানা 40 দিন ধরে ভারতের প্রত্যেকটি দেশীয় রাজ্য ভ্রমণ করেন, এবং ভ্রমণ করে সে রাজ্যগুলির সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক অবস্থান পর্যালোচনা করেন, এবং তিনি বলেন যে 5ই আগস্টের মধ্যে সমস্ত দেশীয় রাজ্যকে ভারত সরকারের সঙ্গে বা ভারতের সঙ্গে যোগদান করবার তিনি আহ্বান জানান। এবং দেশীয় রাজ্যের যারা শাসক ছিলেন, অর্থাৎ কাশ্মীর, হায়দ্রাবাদ, জুনাগড়, এই দেশীয় রাজ্যের যারা তৎকালীন শাসক ছিলেন, তাদেরকে তিনি ভারত ভুক্তির দলিলে, অর্থাৎ ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন, খেয়াল করবেন, ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন নামক ভারত ভুক্তির দলিলে তাদেরকে যোগদান করবার জন্য বা স্বাক্ষর করবার জন্য তিনি অনুরোধ করেন। বন্ধুরা বা প্রিয় শিক্ষার্থী, 47 সালের 15ই আগস্ট যখন ভারত স্বাধীনতা প্রাপ্ত হলো, ঠিক তার 3 সপ্তাহের মধ্যে ওই যে 601টি যে দেশীয় রাজ্য ছিল, তার বেশিরভাগই কিন্তু ভারতের সঙ্গে যোগদান করে। কিছু যোগদান করে আমাদের প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের সঙ্গে। তো কয়েকটি রাজ্য সে সময়ও ভারত ও পাকিস্তান কোনো পক্ষেই যোগদান না করে তারা তাদের স্বাধীন অস্তিত্ব বজায় রাখবার পক্ষপাতী ছিলেন, ও তখনও পর্যন্ত তারা স্বাধীন ছিলেন, যাদের মধ্যে উল্লেখযোগ্য ছিল জম্মু অ্যান্ড কাশ্মীর। আমরা ম্যাপে দেখে নিই, জম্মু ও কাশ্মীরের অবস্থানটা হচ্ছে ঠিক এই জায়গাতে, অর্থাৎ এখানে আছে আপনার দিল্লি, ঠিক দিল্লির উপরে হচ্ছে জম্মু এবং কাশ্মীর, এখানে নেপাল, এখানে ভুটান,
এখানে আছে পাকিস্তান, এখানে আফগানিস্তান এবং এখানে আছে আপনার চীন। তো এই যে কাশ্মীরের অবস্থান ঠিক ভারতের মাথার উপরে, বলা যেতে পারে ভারতের মাথার মুকুটের মতো, এই কাশ্মীরে টোটাল ভৌগোলিক আয়তন ছিল 84,741 বর্গ মাইল। 84,741 বর্গ মাইল 1947 সালে কাশ্মীরের মোট আয়তন ছিল। এবং ওই সময় লর্ড মাউন্ট ব্যাটেল অর্থাৎ ভারতের শেষ গভর্নর জেনারেল, তিনি কাশ্মীরের যে শাসক ছিলেন মহারাজ হরি সিং, তিনি হিন্দু, তাকে অনুরোধ করেছিলেন যে আপনি ভারতের সঙ্গে অথবা পাকিস্তানের সঙ্গে যোগদান করুন, স্বাধীন কাশ্মীরের অস্তিত্ব বজায় না রাখাই ভালো। উল্লেখ্য, কাশ্মীরের রাজা হরি সিং হিন্দু ছিলেন, কিন্তু তার প্রজা বা কাশ্মীরের বড় অংশের জনগণ ছিলেন মুসলিম। মহারাজ হরি সিং তিনি স্বাধীন সার্বভৌম অস্তিত্ব বজায় রাখার পক্ষে ছিলেন, অর্থাৎ তিনি ভারত বা পাকিস্তান কোনো পক্ষেই যোগদান করতে চাননি। কিন্তু ওই সময় কাশ্মীরের সব থেকে জনপ্রিয় এবং বিখ্যাত রাজনৈতিক দল ছিল ন্যাশনাল কনফারেন্স। এই ন্যাশনাল কনফারেন্স দলের যিনি সভাপতি ছিলেন তার নাম ছিল শেখ আবদুল্লাহ। শেখ আবদুল্লাহ কিন্তু প্রথম থেকেই চেয়েছিলেন কাশ্মীর ভারতবর্ষের সঙ্গে যোগদান করুক, এবং শেখ আবদুল্লাহর নেতৃত্বে একটা জনমত গড়ে ওঠে, বা তিনি পাকিস্তানের কাশ্মীরের জনগণকে তিনি বোঝাতে চাইছিলেন যে ভারতের সঙ্গে যোগদান করাটাই তাদের জন্য বেটার। কিন্তু মহারাজ হরি সিং তিনি ভারত পাকিস্তান কোনো পক্ষেই না এসে স্বাধীন একটা ভূখণ্ড হিসাবে কাশ্মীরকে টিকিয়ে রাখতে চাইছিলেন। কিন্তু প্রিয় শিক্ষার্থী, প্রিয় ফলোয়ার্স, দুঃখের বিষয় 1947 সালের 22শে অক্টোবর, অর্থাৎ এই যে কাশ্মীর ইসলামাবাদ, ফের বলছি 1947 সালের 22শে অক্টোবর পাকিস্তান হানাদার বাহিনী, অর্থাৎ পাক সরকারের মদতপুষ্ট হানাদার বাহিনী, তারা কাশ্মীর অ্যাটাক করে, অর্থাৎ এই অংশটাকে তারা আক্রমণ করে। অর্থাৎ কাশ্মীরের আমরা দেখতে পাচ্ছি ঠিক পশ্চিম সীমান্ত, বলা যেতে পারে উত্তর পশ্চিম কাশ্মীর আক্রমণ করে পাক মদতপুষ্ট হানাদার বাহিনী। এবং 22শে অক্টোবর থেকে তারা কাশ্মীরে ব্যাপক হত্যা, লুণ্ঠন, নারী নির্যাতন চালাতে শুরু করে। সমগ্র কাশ্মীর জুড়ে নৈরাজ্য দেখা দেয়, সিভিল প্রশাসন ভেঙে পড়ে। কাশ্মীর তখন একটা অন্ধকারময় পরিস্থিতির সৃষ্টি হয়। এমতো অবস্থায় 24শে অক্টোবর মহারাজ হরি সিং তিনি ভারত সরকারের কাছে সামরিক সাহায্য প্রার্থনা করে। সুপ্রিয় শিক্ষার্থী, খেয়াল করবেন, মহারাজ হরি সিং ভারত সরকারের কাছে সামরিক সাহায্য প্রার্থনা করে, কিন্তু ভারত সরকারের পক্ষ থেকে মহারাজ হরি সিংকে বলা হয় যে মহারাজ হরি সিং যদি দ্য ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন বা ভারত ভুক্তির দলিলে স্বাক্ষর করে, তবেই ভারত সরকার তার পক্ষ থেকে সামরিক শক্তি বা সামরিক সাহায্য কাশ্মীরকে করবে, নতুবা কোনোভাবেই ভারত সরকার কাশ্মীরকে সাহায্য করতে পারবে না। মহারাজ হরি সিং কিন্তু প্রথমে রাজি হলেন না, কিন্তু পাক হানাদার বাহিনীর অত্যাচার বাড়তেই শুরু করলো। 26শে অক্টোবরের মধ্যে কাশ্মীরের হেডকোয়ার্টার বা ক্যাপিটাল শ্রীনগর, তার 40 কিলোমিটারের মধ্যে পাক হানাদার বাহিনী পৌঁছে গেল। এমতো অবস্থায় হরি সিং এক প্রকার অসহায় হয়ে ভারত সরকারের সঙ্গে তিনি আলোচনা শুরু করেন, এবং 26শে অক্টোবর তিনি ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন বা ভারত ভুক্তির দলিলে স্বাক্ষর করেন। মহারাজ হরি সিংয়ের এই স্বাক্ষরকে ন্যাশনাল কনফারেন্স দল, কাশ্মীরের সব থেকে জনপ্রিয় দল ছিল ন্যাশনাল কনফারেন্স দল, এবং তার সভাপতি শেখ আবদুল্লাহ মহারাজ হরি সিংয়ের এই স্বাক্ষরকে তারা সমর্থন করে, তারা খুব খুশি হয়। এবং ঠিক তার পরের দিন, অর্থাৎ 27শে অক্টোবর 100টি প্লেনে করে ভারত থেকে
সামরিক বাহিনী অর্থাৎ আর্মি তারা শ্রীনগরে অবতরণ করেন এবং 27শে অক্টোবর থেকে তারা 3-4 দিনের মধ্যেই কাশ্মীর থেকে পাক হানাদার বাহিনীকে সরিয়ে প্রায় কাশ্মীরের 2/3 ভূখণ্ড দখল করে নেয় এবং 31শে অক্টোবর আমরা দেখতে পাচ্ছি ভারতীয় সামরিক বাহিনী ও ভারত সরকারের সহযোগিতায় ন্যাশনাল কনফারেন্স দলের সভাপতি শেখ আবদুল্লাহর নেতৃত্বে কাশ্মীরে একটি আপৎকালীন শাসন ব্যবস্থা প্রবর্তিত হয়। ঠিক এই যে পাকিস্তান সরকার তারা কিন্তু শেখ আবদুল্লাহকে মেনে নিতে পারেনি এবং শেখ আবদুল্লাহ সরকারকে বিব্রত করবার জন্য ঠিক পাকিস্তান কাশ্মীরের যে উত্তর পশ্চিম অংশ দখল করে নিয়েছিল অর্থাৎ এই অংশটা এখানে তারা একটি আজাদ কাশ্মীর নামে আরেকটি সরকার তৈরি করে, সেটা পাকিস্তান সরকারের সহযোগিতায়। অর্থাৎ ভারত সরকারের সহযোগিতায় আমরা দেখতে পাচ্ছি শেখ আবদুল্লাহর নেতৃত্বে কাশ্মীরে একটি সরকার তৈরি হচ্ছে বা শাসন তৈরি হচ্ছে। ঠিক সেটাকে চ্যালেঞ্জ করে পাকিস্তান সরকারের সহযোগিতাতে পাকিস্তানের দখলীকৃত কাশ্মীরের অংশে সেখানে প্রতিষ্ঠা হচ্ছে আজাদ কাশ্মীর সরকার। এরপর থেকে আমরা দেখতে পাচ্ছি আজাদ কাশ্মীর সরকারের সঙ্গে বা আজাদ কাশ্মীর শাসকের সঙ্গে শেখ আবদুল্লাহর যে শাসন বা ভূখণ্ড, এই দুই ভূখণ্ডের মধ্যে একটা বিশৃঙ্খলতা বা একে অপরের উপরে আক্রমণের পরিস্থিতি চলতে থাকে। মতো অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য 1947 খ্রিস্টাব্দের 31শে ডিসেম্বর লর্ড মাউন্ট ব্যাটেলের পরামর্শে ভারত সরকার সম্মিলিত জাতিপুঞ্জ ইউনাইটেড নেশনস অফ অর্গানাইজেশনের সিকিউরিটি কাউন্সিলে তারা কাশ্মীর সমস্যার কথা উত্থাপন করে, কাশ্মীর সমস্যার কথা জানায়। সরাসরি যুদ্ধকে এড়িয়ে যাওয়ার জন্য বা যুদ্ধের বিকল্প হিসাবে স্থিতি প্রতিষ্ঠা করবার জন্য তারা জাতিপুঞ্জে এই বিষয়টি জানায়। কিন্তু সেই সমস্যা আজও জাতিপুঞ্জের আলোচনাধীন, আজও অমীমাংসিত কাশ্মীর সমস্যা। বস্তুত আজও আমরা দেখি বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদের সাধারণ সৈনিক ভাইদের মৃত্যু হচ্ছে বা দুই দেশের শান্তি বিঘ্নিত হচ্ছে, একটা উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হচ্ছে। তো বন্ধুরা, এই সমস্যা আজও চলছে। আমরা জানি 2000 সালে ভারত এবং পাকিস্তান একটা যুদ্ধ সৃষ্টি হয়েছিল যেটির নাম কার্গিল যুদ্ধ। বর্তমান সময়ে মাঝে মধ্যে কাশ্মীরকে কেন্দ্র করে বিশৃঙ্খল বিভিন্ন ঘটনা ঘটে থাকে, আমরা সেটা সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে জানতে পারি। যাই হোক, আমি শেষে বলবো, যুদ্ধ নয়, শান্তি চাই। উভয় রাষ্ট্রের শুভবুদ্ধির জাগরণ হোক এবং এক মহত্তর মানব সমাজ গড়ে উঠুক। জাতি ধর্ম বর্ণর ঊর্ধ্বে শান্তি ফিরে আসুক পৃথিবীতে, মানুষের মুখে হাসি ফুটুক, সকলে ভালো থাকুন। আশা করি বন্ধুরা, আমি কাশ্মীর সমস্যা নিয়ে তোমাদেরকে একটা ধারণা দিতে পেরেছি। এর পরিপ্রেক্ষিতে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা আমাকে জানিও এবং প্রয়োজনে আমার টেলিগ্রাম চ্যানেল রয়েছে ডক্টর দীপঙ্কর ঘোষ, সেখানেও তোমরা তোমাদের প্রশ্ন জানাতে পারো। ভালো থেকো, থাকবেন, সঙ্গে থাকবেন। নমস্কার। আর আমাদের চ্যানেলটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই অন্য শিক্ষার্থীকে জানবার, শেখবার সুযোগ করে দেবেন।